একটু পরেই মাঠে নামছে ভারত যুক্তরাষ্ট্র। এই ম্যাচের উপর চোখ থাকবে পাকিস্তানের, কারণ পাকিস্তানকে সুপার 8-এ উঠতে হলে যুক্তরাষ্ট্রকে হারতে হবে এবং আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র ম্যাচে আয়ারল্যান্ডকে জিততে হবে। তারপর তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের উপর। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই জোমন ইলেকট্রনিক্স, এসএসআর স্টিল ও এডিএন টেলিকম। আপনাদের সাথে আছি আমি মাজহারউদ্দিন অমি। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। ওয়েলকাম সানোয়ার ভাই। সানোয়ার ভাই, ওয়ার্ল্ড কাপের কথা বলছিলাম, গ্রুপ স্টেজের খেলা কিন্তু জমে যাচ্ছে। আমরা পাকিস্তানের ইউএসের সাথে সেই ম্যাচে হারের পর থেকে কিন্তু পুরো গ্রুপ এ থেকে যদি বলি, ইকুয়েশনটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছে। আজকে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের খেলা রয়েছে। এই খেলাটা নিয়েও কিন্তু পাকিস্তানে যেমনটি বলছিলাম চোখ থাকবে। সো আপনার এই খেলাটা নিয়ে অবজারভেশনটা কি মনে হচ্ছে? দেখেন, ওয়ান অফ দ্য এক্সাইটিং এই ওয়ার্ল্ড কাপের ইউএসএ। ওরা কিন্তু শুরু থেকেই প্র্যাকটিস ম্যাচ থেকে আমাদের সাথে প্র্যাকটিস ম্যাচে যে ম্যাচ পারফরমেন্স করছে ওখান থেকে বোঝা গিয়েছিল যে যুক্তরাষ্ট্র হয়তো ভালো কিছু করতে যাচ্ছে, এবং ওয়ার্ল্ড কাপে এসে পাকিস্তানের মতো টিমকে হারিয়েছে। কানাডার সাথে ফার্স্ট ম্যাচটা কিন্তু অসাধারণ ক্রিকেট খেলেছে, বিগ রান চেস করেছে, যেখানে ওয়ার্ল্ড কাপে খুব বেশি বড় স্কোর হচ্ছে না, এখানে যে বড় 190+ চেস করে ম্যাচ জিতেছে। সেই মুহূর্তে পাকিস্তানের মতো ক্রিকেট টিমকে কেউ কিন্তু আমরা এই ওয়ার্ল্ড কাপের আগে কেউ চিন্তা করেনি পাকিস্তানের সাথে বিট করবে, পাকিস্তানকে বিট করবে ইউএসএ টিম। হয়তো মানে চিন্তা করছে হয়তো ফাইট করবে, এক্সাইটিং ক্রিকেট হবে। সুপার ওভারে গেছে, সুপার ওভারে প্রেশার নিয়ে পাকিস্তানের মতো টিমেরা গেছে, জিতেছে। ডেফিনেটলি ওভারঅল ভালো ক্রিকেট খেলছে। আজকেও হয়তো বা ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট, মানে টপ সাইড ওয়ার্ল্ড ক্রিকেট এখন। ইন্ডিয়ার সাথে হয়তো বা ডিফিকাল্ট হবে ইউএসএ জেতার জন্য, কিন্তু ওরা ভালো ফাইট দিচ্ছে, বিকজ ওদের হারানোর কিছু নাই, কিন্তু এখন ওদের পাওয়ার অনেক কিছু আছে। রাইট। আপসেটের কথা যদি বলি, এই গ্রুপ থেকে যদি পাকিস্তান না যেতে পারে, এটা তো বিগ আপসেট হবে। সুপার 8-এ যদি না যেতে পারে পাকিস্তান। আর অন্যদিকে ইন্ডিয়ার এগেনস্টে স্ট্রেংথের যদি কথা বলি, ইন্ডিয়াও কিন্তু খুব চাপে ছিল পাকিস্তানের এগেনস্টে, অলমোস্ট হারা ম্যাচ জিতেছে। সো এদিক থেকে কি কিছুটা হলেও কি চাপ প্রয়োগ করলে ইউএসএ মাইট বিট ইন্ডিয়া টুডে? একটু ডিফিকাল্ট, কারণ মানে মানে কিছু কিছু টিম আছে যেখানে আপস অ্যান্ড ডাউন হয়। পাকিস্তান এমন একটা টিম, ওদের হয়তো পারফরমেন্স খুব বেশি আপস অ্যান্ড ডাউন হয়। ওয়েস্ট ইন্ডিজ আপস অ্যান্ড ডাউন হয়, কিন্তু আপনি ধরুন অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন, এদের গ্রাফটা কিন্তু খুব বেশি আপস অ্যান্ড ডাউন হয় না, ম্যাসিভ চেঞ্জ হয় না। হয়তো বা আপনি দেখুন আয়ারল্যান্ডের সাথে ম্যাচটা যদি ফার্স্ট ম্যাচ ইন্ডিয়ার কথা চিন্তা করেন, আয়ারল্যান্ড কিন্তু ডিসেন্ট টোটাল করেছিল এবং উইকেটটা কিন্তু ডিফিকাল্টি ছিল। ওইখানে কিন্তু ওই সময়টা রোহিত শর্মার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার পান্ট, ওরা কিন্তু হ্যান্ডেল করতে হয় কীভাবে, খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। এটা কিন্তু পাকিস্তান ওই জায়গাটা একটু ডিফারেন্ট। পাকিস্তান যেরকম ধরেন রেজান বাবরের উপর বেশি ডিপেন্ডেড, ওরা না করলে মিডল অর্ডার খুব বেশি এইরকম সিচুয়েশন হ্যান্ডেল করা ভেরি ডিফিকাল্ট। সেম ইন্ডিয়া হয়তো যদি ইউএসএ খুব বেশি প্রেশার বিল্ড আপও করে, আমার মনে হয় ওইখান থেকে বের হওয়ার জন্য পাকিস্তানের ইন্ডিয়ার যে ব্যাটিং বলেন, বোলিং বলেন, সব জায়গাতে একটা কম্প্যাক্ট একটা টিম। ক্রিকেট যে কোনো কিছু হতে পারে, খুব চান্স খুব কম। রাইট, যেমনটি বলছিলাম এই গ্রুপে কিন্তু আয়ারল্যান্ডে রয়েছে। সো এখন আয়ারল্যান্ডের যে দুটো ম্যাচ রয়েছে খুবই ভাইটাল হয়ে দাঁড়িয়েছে কিন্তু আলটিমেটলি। এবং আমরা লাস্ট ম্যাচের যদি স্কোর কার্ডটাও দেখি তাহলে কিন্তু একটু দেখতে পারবো যে আয়ারল্যান্ডের একটা কিন্তু চান্স রয়েছে যে যুক্তরাষ্ট্রকে আটকে দিতে পারবে কিন্তু একমাত্র আয়ারল্যান্ড। পাকিস্তানকে জিততে হবে আয়ারল্যান্ডের এগেনস্টে, এবং আজকে যুক্তরাষ্ট্রকে হারতে হবে। কিন্তু যে ম্যাচটা পাকিস্তান জিতেছে কানাডার সাথে, আমরা যদি দেখি 106 রানের মধ্যে আটকে ফেলেছিল। পাকিস্তানের একটা জয় খুবই দরকার ছিল, যে অবস্থা ছিল এই টুর্নামেন্টে। অবশ্যই পাকিস্তান ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ক্রিকেটের বিগেস্ট সাইড। পাকিস্তান যেই ওয়েতে ক্রিকেট খেলছে, পাকিস্তানের মতো ক্রিকেট খেলতে পারছে না। সবসময় জানি পাকিস্তানের বোলিং ইউনিটটা হয়তো সবসময় অসাধারণ থাকে, এই ওয়ার্ল্ড কাপে কিন্তু অসাধারণ, কিন্তু যেই জায়গাটা প্রবলেম হলো ওদের ব্যাটিং ইউনিটটা আসলে একেবারেই ক্লিপ করছে না। মিডল অর্ডার বিশেষ করে ডাকিয়ে দিচ্ছে, কিন্তু খুব বেশি পারফর্ম করতে পারছে না। ধরেন শোয়েব মালিক একসময় ছিল, ওর মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই। যারা আছে ব্যাটিং করছে, উসমান বলি বা সাদাব খান, মিডল অর্ডার কেউ মানে খুব একটা পারফর্ম করতে পারছে না, যেই কারণে হয়তো প্রেশারটা টপ অর্ডারের উপর বেশি থাকছে। যদি কোনো কারণে ফেল করছে, সেই ম্যাচটা ক্যারি করতে পারছে না। কালকের ম্যাচটা যদি দেখেন কম রান, তারপরেও যদি রেজওয়ান যদি উপর থেকে না ব্যাটিং করতে, এরকম লম্বা ইনিংস না খেলতো, কালকেও কিন্তু একটু স্ট্রাগল করতে হতো, টাফ টাইম যেত। আর পাকিস্তানে এখন ডিপেন্ড করতে হবে আজকে, ডেফিনেটলি আজকে হয়তো বা ইন্ডিয়া জেতার সম্ভাবনাই বেশি, ইন্ডিয়া জিতবে। তারপরেও ডিপেন্ড করতে হবে আয়ারল্যান্ডের উপর। আয়ারল্যান্ড ইউএসএ কিন্তু যদি হারে, তারপরেও একটা বড় ফ্যাক্টর থাকবে রেট রান রেট। এই জন্য পাকিস্তানের অনেক ইফস অ্যান্ড বাটের উপর ডিপেন্ড করতে হবে। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচটা ইম্পর্টেন্ট, মানে ইন্ডিয়া যদি বড় ডিফারেন্সে জিতে হয়তো রান রেটটা একটু বেটার পজিশনে যাবে পাকিস্তানের জন্য। রাইট। ইউএসের কথা যদি বলি, এই টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের সাথে সিরিজ খেলেছে, তারা সিরিজ জিতেছে। যেভাবে তারা ক্রিকেটটা খেলছে, একটা সময় মনে হচ্ছিল যে সব ওই অন্য দেশ থেকে যারা রয়েছে এসে তাদের দেশে নাগরিকত্ব পেয়ে তারা সেই দলটা গঠন করেছে। কোরি অ্যান্ডারসনের উপর অনেক চোখ ছিল, নিউজিল্যান্ডের প্লেয়ার ছিলেন, বাট আলটিমেটলি কোরি অ্যান্ডারসনকে ছাপিয়েও কিন্তু তাদের অন্য প্লেয়ারগুলো যেভাবে চিপ ইন করছে, আমি যদি ক্যাপ্টেন মোনাক পাটেলের কথা বলি, জোনসের কথা যদি বলি, অ্যান্ড্রুস গসের কথা যদি বলি, তাদের নেত্রাবলকারদের ফাস্ট বোলার, একটা ভ্যারাইটি কিন্তু আছে। সারপ্রাইজ প্যাকেজ বলছি,
হুট করে কিন্তু জিতেনি সানোয়ার ভাই, তারা কিন্তু ভালো ক্রিকেট খেলেছে। ওরা কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করছে, এটা কিন্তু ওভারনাইট হয় নাই, বিকজ অফ আপনি যেগুলো কথা বলেন প্যাটেল লাস্ট পাকিস্তানের মতো অ্যাগেনস্টে কিন্তু 50 করেছে, গাউস রান করেছে, জোন্স রান করেছে, এটা পাকিস্তান, নট অনলি পাকিস্তানের বোলিং ইউনিটটা কিন্তু এটা হয়তো যদি ওমানের সাথে রান করেছে এটা ডিফারেন্ট, ওইটা হয়তো বা কানাডার সাথে রান করেছে, বোলিং ইউনিটটা কিন্তু সবচেয়ে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফাস্ট বোলিং ইউনিট, ওদের এগেন্সে যেই ওয়েতে পারফর্ম করছে, ডমিনেটিং পারফর্ম করছে, ডেফিনেটলি ওদের ওই কোয়ালিটি ডে বাই ডে ইমপ্রুভ করছে। আমার মনে হয় যে এই জায়গাটায় আরও দেখেন ওদের কোচিং লেভেল বলেন, ইভেন সব জায়গায় কিন্তু ওরা ইমপ্রুভ করছে। আমাদের কিন্তু কোচও কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কয়েকজন ইনফ্যাক্ট স্টুয়ার্ট ল আমাদের আন্ডার 19 এর কোচ ছিলেন, ও কিন্তু এখন ওইটা কোচ। প্রিন্স ভাই কিন্তু টিমের সাথে রিলেটেড আছে, সেম ওয়েতে আমাদের কম্পিউটার অ্যানালাইসিস ছিলেন সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন আন্ডার 19 এর কম্পিউটার অ্যানালাইসিস ছিলেন, উনি কিন্তু এই এখন ইউএসএ থাকেন, উনি ওই টিমের কম্পিউটার অ্যানালাইসিস। ডেফিনেটলি ওরা কিন্তু অর্গানাইজ ওয়েতে প্ল্যান ওয়াইজে কিন্তু আগাচ্ছে, ক্রিকেটটা কিন্তু ওভারনাইট চেঞ্জ হয় নাই, ডেফিনেটলি ওরা স্টেপ যেগুলি প্রসেসের মধ্যে আগাচ্ছে ওরা। আর ক্রিকেটের যদি প্রসারের কথা বলি, এবারের ওয়ার্ল্ড কাপটা কিন্তু একটা আইডিয়াল প্ল্যাটফর্ম। আগে আমরা দেখতাম 8টা 10টা 12টা দল খেলতো ওয়ার্ল্ড কাপে, দলই আছে 10টা 12টা টেস্ট প্লেইং নেশন, বাট আলটিমেটলি ক্রিকেটের প্রসারটা যদি করতে হয়, ইউএসএর মতো দেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আমরা উগান্ডা দেখছি, পাপুয়া নিউ গিনি দেখছি, এই দলগুলো যখন ওয়ার্ল্ড কাপ খেলে তাদের জন্য একটা বিগ বুস্ট না ওয়ার্ল্ড কাপটা, ক্রিকেটটা অ্যাকচুয়ালি প্রচার হওয়ার জন্য। অবশ্যই, যে আইসিসি চায় গ্লোবালাইজ করার জন্য, কিন্তু যেই জায়গাটা ইম্পর্টেন্ট, যে দেখেন অনেক আগে কিন্তু একটা সময় ছিল যে আরব আমিরাত কিন্তু মানে একটা সময় কিছু, কিন্তু ওইখানে হয়তো মোস্ট অফ দ্য প্লেয়ার ছিল ইন্ডিয়া পাকিস্তান। যদি আপনি খেলাটা যদি নিজের দেশে জনপ্রিয় না হয়, পপুলার না হয়, তাহলে হয়তো প্রোগ্রেস করা ডিফিকাল্ট। ইউএসএ কিন্তু আমরা লাস্ট ইয়ার একটা ট্যুর করতে গিয়েছিলাম, আমরা এক্স প্লেয়াররা, বেশ অনেক জায়গায় কিন্তু ক্রিকেট হচ্ছে, যদিও ইন্ডিয়ান পাকিস্তানরা হয়তো বা বেশি প্লেয়ার খেলছে, হয়তো বিভিন্ন দেশ থেকে এসছে, তারপরেও কিন্তু ওদের ওই জায়গায় কিন্তু খেলাটা বেশ জনপ্রিয় হয়েছে, বিকজ অফ ইন্ডিয়ান পাকিস্তানরা এখন কিন্তু অনেক বেশি মাইগ্রেটেড, অনেক হয়তো বা ওইখানে ইন্ডিয়া পাকিস্তান আছে, তারা খেলাটাকে জনপ্রিয় করার জন্য আইসিসিও চাচ্ছে এমন একটা দেশকে পপুলার করার জন্য, যেই জায়গায় ক্রিকেটের বড় মার্কেট, এখানে বড় একটা অনেক বড় দেশ, ক্রিকেটের একটা বড় মার্কেট হতে পারে। আইসিসি প্রথমে ট্রাই করেছিল, চায়নাকে চেষ্টা করেছিল, বিরাট অনেক বড় একটা পপুলেশন ওইখানে চেষ্টা করেছিল, ওইখানে খুব একটা সাকসেস হয়নি। আমার মনে হয় ইউএসএ কিন্তু এটা একটা রাইট প্লেস, এখানে কিন্তু ক্রিকেটটা পপুলার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আরেকটা জিনিস যেটা হলো, পাকিস্তান আইসিসিরও একটা থাকে যে পাকিস্তান ইন্ডিয়া যতদিন পর্যন্ত ইভেন্টে থাকে, ইভেন্টের একটা বড় প্লাস পয়েন্ট থাকে, ভিউয়ারশিপ অনেক থাকে। ডেফিনেটলি সবাই চায় যে এরকম একটা টুর্নামেন্টে পাকিস্তানের মতো টিম অনেক আগে যদি বের হয়ে যায়, টুর্নামেন্টের একটু এক্সাইটমেন্ট একটু কমবে। রাইট, আমরা যদি দুই দলের প্রবাবল 11 দেখি, ভারত এবং যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া টিমে কি কোনো চান্সেস হওয়ার, মানে কোনো চেঞ্জ হওয়ার চান্সেস কি দেখছেন কিনা? যে টিম সানোয়ার ভাই কাকে বসাবেন, কাকে খেলাবেন? না, বসানোকে ইন্ডিয়া টিমটা হয়তো বা চেঞ্জ করতো। ইন্ডিয়া টিমের যদি ফার্স্ট ম্যাচগুলি দেখেন, রোহিত শর্মা ছাড়া কিন্তু উপর দিকে বড় কেউ রান করেনি, বিরাট কোহলিও বড় রান করেনি। আপনি যদি দেখেন সূর্য কুমার রান করেনি, সেম ওয়েতে যদি আপনি শিবম দুবে রান করে, ইম্পর্টেন্ট পান্ট একটা ইনিংস, একটা বেশ ইউজফুল ইনিংস খেলেছে, কিন্তু বাকি ব্যাটসম্যানরা কিন্তু রান করেনি, যেই কারণে ওদের তো একটা সুপার 80 যে এই প্লেয়ারদের পারফর্ম করতে হবে, ওদের কম্বিনেশনটা উইকেটের সাথে অ্যাডজাস্ট করা, বড় রান করা, কনফিডেন্স নিয়ে যাওয়া। ও মনে হয় ব্যাটিংয়ে খুব বেশি চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। একটা জায়গা হয়তো বা করতে পারে বোলিংয়ে, ওদের যে ভ্যারাইটিস যেই জায়গাটা হয়তো যদি চিন্তা করে, বুমরাকে ওরা তো রেস দিয়ে খেলানোর চেষ্টা করে, একটা জায়গায় যদি রেস দেওয়ার চেষ্টা করে, আর যদি মানে যেই কন্ডিশনে খেলা হচ্ছে, এইখানে কিন্তু ফাস্ট বোলাররা আমরা জানি নিউ ইয়র্কের উইকেটটা ফাস্ট বোলারের জন্য এক্সট্রাঅর্ডিনারি সাপোর্ট থাকে, মনে চেঞ্জ করার সম্ভাবনা কম। যদি চেঞ্জ করে হয়তো কুলদীপকে ওই জায়গায় ট্রাই করতে হবে, যদি রেস দেয়। এটা যদি হয়তো বা ওয়েস্ট ইন্ডিজে খেলা হয়তো, ডেফিনেটলি হয়তো একটা ফাস্ট বোলার কমিয়ে হয়তো বা স্পিনার। রাইট, আমরা বুমরার কথা বলছিলাম, পাকিস্তানের এগেনস্টে একা হাতেই কিন্তু ম্যাচটা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে, এবং তিনি যে ফর্মে রয়েছেন, ইন্ডিয়ান ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে যদি একটু দেখেন সানোয়ার ভাই, সিরাজ রয়েছেন, বুমরা, এই আর্শদীপ সিং সুইংয়ের উপর নির্ভর করেন, বাট হার্দিক পান্ডিয়া যে ফোর্থ সিমিং অপশনটা, সেটা কিন্তু তাদেরকে একটা প্লাস পয়েন্ট দিচ্ছে। কিন্তু এই ওর বোলিংটা প্লাস ওর ব্যাটিংটা, যে কম্বিনেশন, টিম কম্বিনেশনের জন্য একটা প্লাস পয়েন্ট যেটা হয়, একটা এরকম একদম ফাস্ট বোলিং অলরাউন্ডার যদি টিমের থাকে, প্রপার অলরাউন্ডার যদি থাকে, টিমের কম্বিনেশনের জন্য অনেক বেশি ইউজ হয়ে যায়। আপনি চাইলে একটা ব্যাটসম্যান কম খেলাতে পারেন, একটা ফাস্ট বলার কম নিয়ে খেলতে পারেন। ওদের ধরেন যদি ইউএসএ যদি একটা স্পিন মানে ফাস্ট বলার কমাতেও হয়, খুব একটা প্রবলেম হয়, 3টা ফাস্ট বলার কিন্তু থেকে যাবে, হার্দিক সহ 3টা ফাস্ট বলার থেকে যাবে, তখন 3টা স্পিনারও খেলাতে পারবে। এইটা একটা বড় প্লাস পয়েন্ট, ক্যাপ্টেনের জন্য, যে কোনো টিমের জন্য একটা বড় প্লাস পয়েন্ট আমার মনে হয়। রাইট, আমরা যদি ইউএস এর প্লেইং 11টা দেখি, তাদের কথা বলছিলাম, কোরি অ্যান্ডারসনের কথা বলছিলাম, বাট কিছু ইন্ডিয়ান রেসিডেন্ট যারা ওখানে গিয়ে কিন্তু দেখেন, ইন্ডিয়ান ওদের ক্যাপ্টেনের কথা বলি, প্যাটেলের কথা বলি, ধরেন হারমিত সিং, জসদীপ সিং, এরা কিন্তু
সবাই কন্ট্রিবিউট করছে। আমার মনে হয় এই টিমটা কিন্তু নট অনলি একটা সাইড না, ব্যাটিং বোলিং সব কিছু মিলিয়েই কিন্তু একটা টিম। আমার মনে হয় যে কোরি অ্যান্ডারসনের কথা যেটা বললেন, কোরি অ্যান্ডারসন কিন্তু আমরা জানি যে যখন নিউজিল্যান্ড টিমে খেলতো তখন যে প্রফেশনাল ওয়েতে ক্রিকেট খেলতে, ফিটনেস বা সব কিছু নিয়ে যেভাবে প্রিপারেশন ছিল, ডেফিনেটলি হয়তো ওই প্রিপারেশনটা ওই অবস্থায় বা ওই স্টেজে বয়সে একটা ফ্যাক্টর হয়েছে। ওর রোলটা মনে হয় এরকমই রাখা যায়। আবার যদি আইপিএলে যদি ধোনির রোলটা দেখতাম, যে কম বল খেলবে, বেশি রান করবে, এরকম একটা রোল থাকবে। হয়তো উইকেটটা খুব বেশি সাপোর্ট করছে না, উইকেট যখন সাপোর্ট করবে ওর রোলটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। হয়তো কম বল খেলবে, বেশি রান করবে, যেটা আমরা প্র্যাকটিস ম্যাচে দেখেছিলাম বাংলাদেশের এগেনস্টে। বা একটা সময় কিন্তু ফার্স্ট ম্যাচটা যেটা আমরা হেরেছি, একটা সময় কিন্তু বাংলাদেশ বেশ কন্ট্রোলে ছিল। ও যখন ব্যাটিংয়ে আসলো, রান রেটটা প্রায় 10, 11, 12 এরকম ছিল, এসেই কিন্তু ম্যাচটা ইজি করে দিচ্ছে। ওর রোলটা কিন্তু এরকমই থাকবে। হয়তো এখন উইকেটটা সাপোর্ট করছে না, যে কারণে হয়তো ওর ব্যাটিংটা আমরা ওইভাবে দেখতে পারি নাই। ডেফিনেটলি একটু ট্রু উইকেট হলে ওর কন্ট্রিবিউশনটা আমরা দেখতে পারবো। ইউএসএ টিমটা খুবই ইন্টারেস্টিং সানোয়ার ভাই, যে তারা ক্রিকেটের পাশাপাশি কিন্তু অন্য প্রফেশনের সাথেও ইনভলভ। আমরা যদি নেত্রাভালকারের কথা বলি, তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। সো এদিক থেকে কতটা ফ্যাসিনেটিং দেখেন, তারা গেমটাকে কতটুকু ভালোবাসে, যে অন্য প্রফেশনে সারা বছর থাকে বাট ওয়ার্ল্ড কাপ হচ্ছে বা নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে। যদি লোকাল প্লেয়ারের কথা বলি, অ্যারন জোন্স তাদের একজন লোকাল প্লেয়ার কিন্তু। সো ইউএসএ ক্রিকেটের ডেভেলপমেন্টে কিন্তু অ্যারন জোন্সের মতো প্লেয়াররা পারফর্ম করলে কিন্তু ওখানকার মানুষরা আরেকটু ইন্টারেস্টেড হবে। আমরা জানি বেসবল খেলে তারা বাস্কেটবলের প্রতি ইন্টারেস্টেড, বাট টি-20 ফরম্যাট যেহেতু ছোট সময়ের খেলা, আমার মনে হয় ইউএসএ মানুষরা একটু ক্রিকেটের উপর ঝোঁক। অবশ্যই, কারণ ওরা সময়টাকে অনেক গুরুত্ব দেয়, শর্ট টাইমের খেলা যেহেতু এটার প্রতি গুরুত্ব দিবে। সেম ওয়েতে আমি যেটা বলছিলাম, যে একটা দেশে যে কোনো স্পোর্টস যদি আপনি পপুলার করতে চান, আপনি লোকাল পিপল না খেললে কিন্তু ওই খেলাটা পপুলার হয় না। যেটা আরব আমিরাত অনেক চেষ্টা করে ওই পর্যায়ে নিয়ে যেতে পারে না, বিকজ অফ ওদের লোকাল পিপলরা কিন্তু ওই স্পোর্টসটার প্রতি ইন্টারেস্ট না, ওরা ফুটবলের প্রতি অনেক ইন্টারেস্ট। সেম ওয়েতে এরা জন্য যেহেতু আমেরিকান লোকালরা কম বেশি ইন্ট্রোডিউস করছে বা এটার সাথে খেলছে এই খেলাটা, ডেফিনেটলি ওই জায়গাটায় ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সেম ওয়েতে টাইমও একটা ফ্যাক্টর, যেহেতু শর্টার ভার্সন, এই জায়গাগুলিতে ওরা হয়তো বেশি জোর দিবে। রাইট, তাদের বোলিং ইউনিট যদি দেখি, আলী খান কিন্তু ফ্র্যাঞ্চাইজ লিগ খেলে থাকেন, অনেক জায়গায় খেলে থাকেন, তো তার সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে। আমরা হারমিত সিং এর কথাও বলছি, তিনিও কিন্তু খেলে থাকেন অনেক জায়গায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন। সো ইটস মানে সুপারস্টার কেউ নাই, আমরা ওভাবে বলতে পারবো না যে অনেক বড় প্লেয়ার, বাট কোরি অ্যান্ডারসনকে ছাপিয়ে যেভাবে অন্যরা পারফর্ম করছে, এটা সবচেয়ে পজিটিভ দিক হবে কিন্তু ইউএসএ। অবশ্যই, কারণ একটা টিম পারফর্ম করতে গেলে এক দুজনের পারফরমেন্সটা ডিপেন্ড করা যায় না। যে কী কারণে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া ডিফারেন্ট কেন, ওদের এত অনেক বেশি পারফর্মার, এক দুজন ফেল করলেও কিন্তু অন্যরা কাভার করার সুযোগ থাকে। যদি 2-3 জনের উপর ডিপেন্ডেড হয়, ওরা ফেল করলে ডেফিনেটলি ওইটা স্ট্রাগল করবে। টিমটা একটা কম্বাইন্ড টিম হিসেবে, টিম স্পিরিট হিসেবে নিয়ে খেলছে, এবং পারফর্মার অনেকে, আর অন অ্যান্ড অফ ও পারফর্ম না করলে আরেকজন পারফর্ম করছে, যেটা হলো একটা প্লাস পয়েন্ট মনে হয়। রাইট, আমরা ইউএসএ ইন্ডিয়ার খেলার কথা তো বলছি, বাট ব্যাক অফ দ্য মাইন্ড আমার মাথায় শুধু বাংলাদেশের খেলার কথাই ঘুরছে। আগামীকালকে বাংলাদেশের খেলা রয়েছে নেদারল্যান্ডসের এগেনস্টে, এবং আমাদের জন্য, আমাদের পয়েন্ট থেকে কিন্তু সুপার 8-এ যেতে হলে কিন্তু এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সানোয়ার ভাই, সাউথ আফ্রিকার সাথে খুব ক্লোজ ম্যাচ হেরেছি আমরা, বাট নেদারল্যান্ডস এবং নেপালের সাথে আমাদের ম্যাচ রয়েছে। নেদারল্যান্ডসও কিন্তু 2টো জয় পেয়েছে। সো এদিক থেকে নেদারল্যান্ডকে হারানোটা আমাদের খুব ইম্পর্টেন্ট হবে। আর শ্রীলঙ্কা কিন্তু নেপালের সাথে তাদের ম্যাচটা কিন্তু অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, কিছুটা হলেও কিন্তু শ্রীলঙ্কা অলমোস্ট আউট অফ দ্য টুর্নামেন্ট বলা যায়। শ্রীলঙ্কার আর চান্স নেই, কারণ অলরেডি দুইটা জয় যাদের আছে, শ্রীলঙ্কার চান্স নেই। কিন্তু আমাদের জন্য এক বড় একটা অপরচুনিটি আমরা পেয়েছিলাম, ব্যাড লাক, আমরা হয়তো লাস্ট ম্যাচটা জিতে হয়তো আমরা একটা সেফ পজিশনে থাকতে পারতাম। ক্রিকেট এমনই, এরকম এক্সাইটিং ম্যাচ আমরা শ্রীলঙ্কাও চিন্তা করতে পারি। ফার্স্ট ম্যাচটা শ্রীলঙ্কারও তো ওরকমই অপরচুনিটি ছিল, ওরকম অপরচুনিটি আমরা। তবে হ্যাঁ, ক্রিকেট এরকম হয়েছে। এখন যেই যে প্লাস পয়েন্ট আমি বলবো, আগের খেলাগুলি সবগুলি ছিল ইউএসএতে, ইউএসএর উইকেট ছিল ডিফিকাল্ট, মানে ওই জায়গাগুলি নেদারল্যান্ড কিন্তু আরও ডেঞ্জারাস। ফার্স্ট বোলিং ইউনিটরা ওরা খুব এক্সট্রা অ্যাডভান্টেজ নিতে পারে, বলে উইকেটে হেল্প থাকে, সুইং বাউন্স। ওরা সাউথ আফ্রিকার সাথে যেই ওয়েতে পারফর্ম করেছিল, সাউথ আফ্রিকাকে একটা ডিফিকাল্ট সিচুয়েশনে ফেলে দিয়েছিল, কিন্তু 12 রানে 4 উইকেট নিয়েছিল। ওইখান থেকে ওইরকম ডেভিড মিলার এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলেছে, ওইখান থেকে বের হওয়া নট ইজি। ওইরকম ক্লাস প্লেয়ার, ক্লাস ব্যাটসম্যানরা কিন্তু বের করতে পেরেছে, বিকজ অফ ওদের ফাস্ট বোলাররা অসাধারণ এই কন্ডিশনটা খুব ভালোভাবে ইউজ করতে পারে। যেহেতু আমাদের ওয়েস্ট ইন্ডিজে খেলা, এই ওয়েস্ট ইন্ডিজের বর্তমান সময় ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলি এত ফাস্ট আগের মতো হয় না, উইকেটগুলি একটু স্লো। আমাদের সাবকন্টিনেন্ট টিমগুলি একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, স্পিনাররা একটু অ্যাডভান্টেজ পায়, একটু স্লো হয়, যেখানে আমাদের ব্যাটসম্যানরাও, যেটা আমরা ইউজ টু, আমাদের বাংলাদেশের উইকেটগুলি যে স্লো হয়, টার্নিং হয়, কিছুটা সিমিলার আছে। এই জায়গাটা আমরা একটা অ্যাডভান্টেজ পাবো, ওই জায়গাটা আমাদের কাজে লাগাতে হবে মনে হয়। সেন্ট ভিনসেন্টে খেলা হবে বাংলাদেশ নেদারল্যান্ডসের। আমি কথা বলছিলাম যে এই মাঠে টি-20 ক্রিকেট লাস্ট হচ্ছে প্রায় 11 বছর হয়ে গিয়েছে, কিন্তু একটা টি-20 ইন্টারন্যাশনাল হচ্ছে। সো পিচটা কি আবারও কি একটা কনসার্নের জায়গা বা একটা মিস্ট্রি থাকবে কিনা, যে পিচের সাথে অ্যাডাপ্ট হওয়ার ক্ষেত্রে? এটা তো অবশ্যই, কারণ আমরা জানি হয়তো জেনারেল ওয়েতে আমরা জানি ধরেন বাংলাদেশের উইকেটগুলি স্লো হয়, সেম ওয়েস্ট ইন্ডিজ বর্তমান সময় উইকেটগুলি একটু স্লো হয়, কিন্তু এই উইকেটটা অনেকদিন যাবৎ কম খেলা হয় স্বাভাবিকভাবেই, এইটা একটা পয়েন্ট অফ ভিউ।
আমি জানি না যে ডোমেস্টিকে একটা খেলা হয় কিনা, ডেফিনেটলি আমাদের টিমে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, কম্পিউটার অ্যানালাইসিস, ডেফিনেটলি ওইগুলি ওই নিউজগুলি নেওয়ার চেষ্টা করবে। শোয়েব উইকেট যদি কী ধরনের ক্যারেক্টার প্লে করে, তবে তারপরে সেফ সাইডে থাকার জন্য হয়তো সবাই চেষ্টা করবে, দুই দলই হয়তো টস জিতলে বোলিং করার চেষ্টা করবে উইকেট আগে দেখার জন্য। আমার মানে যত কিছুই হোক, আমার মনে হয় সিমিলার ওয়েস্ট ইন্ডিজের উইকেটের সিমিলারই হবে, যেটা হয়তো আমরা একটু সাপোর্ট পাবো। তারপরেও ক্রিকেট খেলা, নেদারল্যান্ডের ভালো ক্রিকেট খেলছে, সব কিছু মিলে ভালো ক্রিকেট খেলে আমাদের ম্যাচ জিততে হবে। রাইট, একটু মনে করিয়ে দিয়ে যাই, নেদারল্যান্ডসের সাথে কিন্তু আমরা হেরেছি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে। লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আমরা ইডেন গার্ডেন্সে হেরেছি। আমরা 4 বার খেলেছি টি20 ক্রিকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে, আমরা 3 বার আমরা জিতেছি। সো এদিক থেকে কিছুটা হলো আমরা এগিয়ে। আর দলের যদি আমরা শক্তিমত্তার বিবেচনা করি সানোয়ার ভাই, আমরা তো এগিয়েই আছি নাকি? অবশ্যই আমাদের, আপনি ধরেন ক্লাস তো পার্মানেন্ট। Right. আপনি যদি যত কিছু বলেন সাকিব তো সাকিবই, Right. সাকিব রান করে নেই বলে সাকিব তো সাকিবই আছে। হ্যাঁ, একটা পারফরমেন্সের ব্যাপার, হয়তো সব সিনিয়রও চেঞ্জ করে দিতে পারে। স্বাভাবিকভাবে আমাদের যে স্ট্রেংথ হয়ে চিন্তা করি, আমাদের প্লেয়াররা অনেক অ্যাহেড, আমাদের টিমও অনেক অ্যাহেড। হয়তো আমরা সময়টা খারাপ যাচ্ছে। একটা ম্যাচ আমরা চাই যে ম্যাচ জিতা না, আমি চাই আমাদের বাংলাদেশে যারা টপ অর্ডারে যারা পারফর্ম করতে পারছে না বা ফর্মে নেই, তারা ভালোভাবে পারফর্ম করুক। ম্যাচটা একটা আমাদের বোলাররা ওভারঅল এখন ভালো পারফর্ম করছে। এখন মানে আমাদের মধ্যে আরেকটা সমস্যাও কিন্তু তৈরি হয়েছে, শরীফুল ইনজুরি থেকে আমরা করলে কে অফ হবে, কে ঢুকবে, এটাও কিন্তু একটা মধুর সমস্যা। এরকম যে বোলাররা কিন্তু খুব ভালো শেপে আছে, বাকিটা আমাদের যেটা দরকার ব্যাটসম্যানদের একটু ফর্মে ফেরা। 2-3জন টপ অর্ডার থেকে যদি ব্যাটসম্যানদের ফর্মে ফেরে, ডেফিনেটলি আমরা হয়তো ডিফারেন্ট পারফরমেন্স দেখতে পারবো আমাদের টিমের। সানোয়ার ভাই, আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে আরও অনেক কথা বলবো, সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার। দর্শক, বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপ অনুষ্ঠানে এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি খুব শীঘ্রই। রাইট, ওয়েলকাম ব্যাক টু বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে। আমার সাথে রয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার সানোয়ার হোসেন। সানোয়ার ভাই, আমরা ওয়ার্ল্ড কাপের কথা বলছিলাম, আরও একটা খেলা কিন্তু গতদিন হয়েছে। নামিবিয়াকে হেসে খেলেই কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে। অস্ট্রেলিয়া যে টিম ওয়ার্ল্ড কাপে আসলে মনে হয় যে একটা ডিফারেন্ট একটা ইউনিট, মানে দে আর অলওয়েজ দেয়ার টু প্লে দ্য ফাইনাল। অস্ট্রেলিয়া মানে বিগ স্টেজে যে ওরা ডিফারেন্ট দেখা যায়, দেখেন সব জায়গায় ওরা প্রেশারটা এত ভালো হ্যান্ডেল করতে পারে, সময় মতো রাইট টাইমে ওদের যেটা বলছিলাম, আমাদের অনেকগুলি প্লেয়ার আছে যারা হয়তো ম্যাচ চেঞ্জ করার অ্যাবিলিটি আছে, ওরা এক দুজনের উপর ডিপেন্ড করে না। আর দেখেন রাইট টাইমে ধরেন ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা বলেন, কোন জায়গা থেকে এসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে, যেটা কিন্তু ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যে সুপার ফর্মে ছিল, ওই প্রেশারটা হ্যান্ডেল করে রাইট ফাইনাল ট্রফিটা নিয়ে নিয়েছে। টি20 ওয়ার্ল্ড কাপ বলেন, সব জায়গাতেই বলেন, ওদের তো পারফরমেন্সটা একটু ডিফারেন্ট। দেখেন সময়ের সাথে সাথে সবাই কিন্তু পারফর্ম করা শুরু করছে। মানে ডেভিড ওয়ার্নার রান করছে, ট্রেভিস হেড রান করছে, স্টয়নিস পারফর্ম করা শুরু করেছে, বোলাররা পারফর্ম করছে। আমার মনে হয় যে রাইট টাইমে ওরা কিন্তু রাইট কম্বিনেশন। ফার্স্ট ম্যাচটা শুরু করেছিল হয়তো ওমানের সাথে 160 সামথিং এরকম রান করেছিল, তখন মনে হয়েছিল যে এবার ইংল্যান্ডের সাথে কিন্তু আবার ডিফারেন্ট, প্রথম 200+ টোটাল টুর্নামেন্টের করেছে হয়েছে, 200 রান করেছে ইংল্যান্ডের এগেইনস্টে, কিন্তু আবার ডিফারেন্ট অস্ট্রেলিয়ার দেখতে পাচ্ছি। মনে হয় সময়ের সাথে আজকের ম্যাচটা আমরা হয়তো বা নামিবিয়াকে আশা করেছিলাম ফার্স্ট ম্যাচটা যে সুপার ওভার খেলে ওরা কিন্তু ম্যাচ জিতে, একটা আশা করেছিল সবাই যে আরেকটু বেটার পারফরমেন্স হয়তো আশা করেছিল। তবে অস্ট্রেলিয়ার এগেনস্টে শক্তির ডিফারেন্সটা অনেক বেশি। অস্ট্রেলিয়া কোনো ধরনের সুযোগই দেয় নাই এবং কম রান অল আউট করতে এই রানটা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের হয়তো প্র্যাকটিসের একটা সুযোগ হয়েছে শুধু ওপেনারদের। রাইট, এই গ্রুপটাও কিন্তু একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে সানোয়ার ভাই। ইংল্যান্ড রয়েছে, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে একটি হেরেছে, তাদের একটা ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়েছে। স্কটল্যান্ড উপরের দিকে রয়েছে। সো আলটিমেটলি কি ইংল্যান্ড থ্রু করতে পারবে কিনা? অস্ট্রেলিয়া অবভিয়াসলি দেয়। আমার মনে হয় যেহেতু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের যদি ব্যাড লাক, ওই ম্যাচটা বৃষ্টির কারণে, যদি ব্যাড লাক বলবো না, কিন্তু স্কটল্যান্ড কিন্তু শুরু করেছিল খুব ভালো, 90 রান উইদাউট লস শুরু করেছিল। হয়তো বা ইংল্যান্ডকে একটা ভালো প্রেশার ফেস করতে হতো, কিন্তু তারপরেও ইংল্যান্ড, আমি শিওর যে ওদের যে টিম, যাদের স্ট্রেংথ, ওরা স্ট্রংলি কামব্যাক করবে এবং ইকুয়েশন সব কিছু মিলিয়ে হয়তো বা সুপার হিট যাবে। রাইট, আমরা দেখছি অস্ট্রেলিয়া নামিবিয়াকে 72 রানে অল আউট করেছিল। অ্যাডাম জ্যাম্পা দ্য লেগ স্পিনার 12 রানে 4 উইকেট। মার্কাস স্টোয়নিসের কথা বলছিলেন, জশ হেজেলউড। বোলিং ইউনিটটা যদি দেখেন সানোয়ার ভাই, মানে তাদের ভ্যারাইটি তো রয়েছে, প্লাস প্রত্যেকে কিন্তু পারফর্ম করছে, সবাই পারফর্ম করছে। যার কথা বলছি যে মিচেল স্টার্ক, আইপিএলে কোন সমাজে কেন বলি ওরা বিগ প্লেয়ার, রাইট টাইমে কিন্তু কলকাতাকে রাইট টাইমে যে শিরোপার জন্য যেই ম্যাচগুলি ইম্পর্টেন্ট, ওইখানে কিন্তু পারফর্ম করে দিয়েছে। ফার্স্ট উইকেটটা দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং, ম্যাচের সিনারিও চেঞ্জ করে দিয়েছে। কিন্তু এই সেম ওয়েতে ধরেন এখানেও কিন্তু ওকে আজকের ম্যাচটা হয়তো রেস্ট দিয়েছে, কারণ সামনে অনেক আইপিএল খেলে এসেছে, অনেক ম্যাচ খেলতে হবে, সুপার হিটে যাবে। স্বাভাবিকভাবে ওদের মানে প্লেয়ার যারা সাইড বেঞ্চে আছে তারাও ওই মানের প্লেয়ার। স্বাভাবিকভাবেই ওই কম্বিনেশন বলেন, স্ট্রেংথ বলেন, সব কিছু মিলে অস্ট্রেলিয়া ওয়ান অফ দ্য বিগ সাইড। এই কারণে 73 রান চেস করেছেন তারা 6 ওভারের ভিতরে। মানে ট্র্যাভিস হেড 34 অফ 17, ডেভিড ওয়ার্নার 20। ক্যাচিং এর কথা বলছিলেন, সব দিক দিয়ে কোনো ধরনের গ্যাপ নেই।
এই একটা দল রয়েছে, আপনি বলছিলেন ইন্ডিয়ার কথা, আরেকটা দল রয়েছে তারা কিন্তু দুর্দান্ত। বাট এই গ্রুপেও ইংল্যান্ডের কথা বলছিলাম, আরেকটা গ্রুপে আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। সো এই ছোট ছোট মানে মজার একটা খেলা হচ্ছে কিন্তু সুপার 8-এ যাওয়ার ক্ষেত্রে। এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু একটু বেশি এক্সাইটিং হচ্ছে বিকজ অফ উইকেটটা একটা বড় ফ্যাক্টর। মানে ইউএস এর উইকেটটা কিন্তু আরও একটু কম্পিটিশনটা বাড়িয়ে দিয়েছে, ছোট দল বড় দলের ডিফারেন্সটা একটু কমিয়ে দিয়েছে। আর কিছু পারফরমেন্স, এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, আফগানিস্তানের পারফরমেন্সটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করেছে। সেম ওয়েতে ইউএস এর এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, মানে সবার কিন্তু প্রেশারে ফেলেছে। ইউএসএ কিন্তু পাকিস্তানকে মানে পুরো প্রেশারে ফেলেছে। সেম ওয়েতে আফগানিস্তানের পারফরমেন্সটা নিউজিল্যান্ডকে যেই ওয়েতে হারিয়েছে, নিউজিল্যান্ড কিন্তু প্রেশারে আছে, ইংল্যান্ড একটু প্রেশারে পড়েছে। সব কিছু মিলিয়ে মানে বেশ কিন্তু এক্সাইটিং। যদি লো স্কোরিং ম্যাচ হয়েছে তারপরেও কিন্তু এক্সাইটিং ক্রিকেট কিন্তু দেখতে পাচ্ছি। দুইটা সুপার ওভারের এর মধ্যে দুইটা সুপার ওভার হয়ে গিয়েছে। সব কিছু মিলে ক্রিকেটটা কিন্তু এক্সাইটিং হচ্ছে। মানে যারা নতুন দেশ বা নতুন টেস্ট প্লেইং কান্ট্রি না, তারাও কিন্তু ভালো পারফর্ম করছে। মানে এটা একটা গুড সাইন ক্রিকেটের জন্য। রাইট, সানোয়ার ভাই আমাদের সাথে থাকবেন, আরেকটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হলো। রাইট দর্শক, বেলামে প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপের সময় হলো আরেকটি বিরতি নেওয়ার, ফিরছি খুব শীঘ্রই। ওয়েলকাম ব্যাক টু বেলামে প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপে। আমাদের সাথে এই মাত্র যোগ দিয়েছেন সঙ্গীত শিল্পী তামান্না প্রমি। সানোয়ার ভাই তো রয়েছেনই। প্রমি, ওয়েলকাম। একটু দেরি হয়ে গেল বাট আমরা পুষিয়ে নিব আপনাকে। আপনার প্রথমত বলি, বাংলাদেশের খেলা নিয়ে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, এবং বাংলাদেশের নেক্সট ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের এগেনস্টে। আমরা গ্রুপে দুটো ম্যাচ হয়েছে, আমরা একটা জিতেছি শ্রীলঙ্কার এগেনস্টে, সাউথ আফ্রিকার সাথে খুব কাছে গিয়ে হেরেছি। নেদারল্যান্ডসের সাথে খেলা খুবই গুরুত্বপূর্ণ খেলা। অ্যাজ আ ফ্যান কীরকম দেখছেন বাংলাদেশের পারফরমেন্স? আচ্ছা, লাস্ট যে খেলাটা আমরা দেখলাম, আমরা কিন্তু সবাই মনে হয় খুব কষ্টই পেয়েছি এক কথায় বলতে গেলে। হ্যাঁ, হয় না যে যখন আমাদের বাংলাদেশে খেলাটা থাকে তখন কিন্তু আমরা খুব এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু সবাই মিলে কিন্তু খেলাটা দেখি। আর মনে হয় যে আমাদের দেশে কিন্তু এটা খুব বেশি হয় যে একদম গ্রুপ ধরে, মানে সেটা ফ্রেন্ডস হোক বা ফ্যামিলি হোক, সবাই মিলে একটা জায়গায় একত্রিত হয়ে খাবার দাবার নিয়ে কিন্তু আমরা বসে যাই খেলা দেখতে। বাট যখন দেখি যে না, আমাদের মানে পারফরমেন্সটা একটু খারাপ হচ্ছে, স্পেশালি যেটা আমরা দেখলাম যে বোলিংয়ের দিক থেকে বাংলাদেশ যতটা ভালো পারফরমেন্স করছে, ব্যাটিংয়ে কিন্তু ঠিক ততটাই দুর্বল। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু আমাদের সবাইকে একটু কি বলে হতাশাগ্রস্তই করেছে। তবে আমরা আশাবাদী, যেহেতু কালকে আমাদের খেলা আছে বাংলাদেশের, আর যেহেতু দুটো ম্যাচ আছে, তো এরপরে তো সুপার 8-এ উঠে যাওয়ার সম্ভাবনা বেশি যদি বাংলাদেশ ভালো করে। সো হোপ ফর দ্য বেস্ট। অ্যাজ আ ফ্যান যদি বলি, লাস্ট ম্যাচটা খুবই কাছে গিয়ে, আর বাংলাদেশের খেলা হলেই মনে হয় যে কেমন জানি হার্ট অ্যাটাক হওয়ার মতো একটা সিচুয়েশন থাকে প্রত্যেক ম্যাচে। ও যে বলে না এক কথায় যে মানে জেতা ম্যাচটাই হেরে গেল, মানে আমার তো মনে হচ্ছিল যে জিততে জিতে ইচ্ছা করে বাংলাদেশ হেরে গেল। ইচ্ছা করে হয় না। মানে আমরা তো মানে ফ্যান, অ্যাজ এ ফ্যান হয় না যে আমাদের তো অনেক রকম ওপিনিয়ন থাকে, আমাদের অনেক রকম দুঃখ থাকে। হয়তো আমরা খেলার মাঠে থাকি না, কিন্তু আমরা কিন্তু যখন খেলাটা দেখি, আমরা কিন্তু আমাদের বিভিন্ন রকমের ওপিনিয়ন কিন্তু শেয়ার করি যে ইস, আরেকটু যদি পারতো, এই তো একটা মানে ছক্কা মেরে দিলে এরকম। তো দর্শকরাই প্রাণ, আসলে দর্শকরাই কিন্তু প্রাণ। রাইট, ট্রু। সানোয়ার ভাই, যেমনটি বলছিলাম, বাংলাদেশের লাস্ট খেলা মানে নেক্সট খেলা নেদারল্যান্ডসের এগেনস্টে। আমরা লাস্ট খেলায় ব্যাটিং নিয়ে আবারও আমাদের কনসার্নের কথা বলছিলেন প্রমি। আমাদের প্লেইং 11-এ কি কোনো চেঞ্জেস এক্সপেক্ট করছেন কিনা নেদারল্যান্ডসের এগেনস্টে? আমাদের কিন্তু অপশন খুব কম, বিকজ অফ আপনি ব্যাটার তো বাইরে খুবই কম। জাকির আলী ঢুকেছেন, জাকির আলী অলরেডি ঢুকে গিয়েছে, জাকির আলী ঢুকে গেছে, সবাইকে অপশন কম। আমার মনে হয় উইকেট যদি সাপোর্ট করে যে একটা হয়তো ফার্স্ট বোলার স্পিনার কি হবে, এইটার উপর ডিপেন্ড করতে পারে আপনি কি এক্সট্রা আরও স্পিনার নেবেন কি না। এইটা যদি উইকেট যদি মনে হয় যে উইকেট সামনে থেকে যারা দেখবে উইকেট কম্বিনেশনে, এই কম্বিনেশনে থাকার সম্ভাবনাই বেশি। জাকির আলী একটা ম্যাচই সুযোগ পেয়েছে, হয়তো পারফর্ম করতে পারে নাই। আমার মনে হয় যে আমাদের অপশন কম যারা করছে, আমার মনে হয় মেইনলি আমাদের টপ অর্ডারদের রান করতে হবে। এটা আসলে আপনি চেঞ্জ যতই করেন, একজন চেঞ্জ করলে তো খুব মেজর চেঞ্জ হবে না। যেটা হবে আমাদের টপ অর্ডারে যারা আছে ওদের রান করতে হবে। আমাদের সবাই কিন্তু ক্যাপাবল প্লেয়ার। আপনি যদি তানজিদ তামিমের কথা বলেন, যে ফার্স্ট ম্যাচটা যদি আমরা লাস্ট ম্যাচটা যখন ইউএসএর সাথে জিততাম, কি অসাধারণ ব্যাটিং করলো, 10 উইকেটে জিততাম ম্যাচ। স্বাভাবিকভাবে অ্যাবিলিটির ঘাটতি নেই। আমার মনে হয় যেটা অ্যাপ্লিকেশন, ওই প্রেশারটা হ্যান্ডেল করে পারফর্ম করা। সেই মুহূর্তে আমরা যদি ক্যাপ্টেনের কথা বলি, ক্যাপ্টেন কিন্তু বেশ কিছু পারফর্ম করে কিন্তু এই জায়গায় এসেছে, কিন্তু ওই সময়টা ভালো যাচ্ছে না, পারফর্ম করছে না। আমাদের বিগ স্টার, সবচেয়ে বড় স্টার যেটা সাকিবের পারফরমেন্সটা অনেক বেশি। আমি এখানে আসতে চাচ্ছিলাম সানোয়ার ভাই, সাকিবের পারফরমেন্স নিয়ে অনেক কথা হচ্ছে, ব্যাটিংয়েও ভালো যাচ্ছে না, একদম ক্রুশাল টাইমে গিয়ে তিনি আউট হচ্ছেন। গত ম্যাচে বোলিংয়ে দেখেছি 1 ওভার মাত্র বল করেছেন। এটা কি বাংলাদেশের জন্য একটা কনসার্নের জায়গা কিনা? সাকিবের মতো একজন প্লেয়ার, তার থেকে এক্সপেক্ট থাকে বড় ম্যাচে তিনি আমাদেরকে সেই ভরসার জায়গাটা দিবেন। এদিক থেকে সাকিবের কামব্যাক করার ক্ষেত্রে বা তার মতো ক্যালিবার একজন প্লেয়ার তো বলার কিছু থাকে না, বাট তারটা কি একটু কনসার্নের জায়গা কি? অবশ্যই, কারণ 15-20 বছর যাবত ওই পারফরমেন্সটা দিয়ে আসছে বাংলাদেশকে। আমাদের এক্সপেকটেশনটা তৈরি করেছে ওই
দুইটা ম্যাচ কিন্তু ইম্পর্টেন্ট দুইটা ম্যাচ, মানে ওয়ার্ল্ড কাপের দুইটা ম্যাচে পারফর্ম করেনি। মানে সাকিব এরকম দুই জায়গাতেই ব্যাটিং বোলিং দুই জায়গায় কন্ট্রিবিউশন করে নাই, হয় ব্যাটিং করেছে না বোলিং করেছে, কোনো জায়গায় কন্ট্রিবিউশন সবসময় আমরা পেয়ে আসছি। এবং যেহেতু একটু সময় খারাপ যাচ্ছে টিমের, এই সময়টায় এই যে এই পারফরমেন্সটা ওর কাছ থেকে, ওর মতো প্লেয়ারের কাছে আমরা এক্সপেকটেশন স্বাভাবিক বেশি থাকবে। মাহমুদুল্লাহ আর ওই কিন্তু এখন বর্তমানে সবচেয়ে সিনিয়র ক্রিকেটার, স্বাভাবিকভাবে সবচেয়ে বড় কনসার্নের জায়গায় আমাদের ব্যাটিং কিন্তু সাকিব অন অন অনেক সময় একটু খারাপ সময় যায়, কিন্তু বোলিংটা কিন্তু সবসময় কন্টিনিউয়াস ভালো পারফর্ম করে। বেশ কিছু দিন সাকিবের বোলিংটা একটু সাকিবের মতো হচ্ছে না, এই জায়গাটা আমার মনে হয় একটু কনসার্ন। তবে হ্যাঁ, চ্যাম্পিয়ন প্লেয়ার এই ধরনের প্লেয়াররা কিন্তু রাইট টাইমে ক্লিক করবে। আমি শিওর যে নেক্সট ম্যাচ থেকে সাকিবের ডিফারেন্স সাকিব দেখতে পারবো আমি। রমি, আমরা সাকিবকে নিয়ে কথা বলছিলাম, আপনার ফেভারিট প্লেয়ার নিঃসন্দেহে সাকিব তো থাকবেনই নাকি অন্য কেউ? সাকিব আল হাসান তো অবশ্যই, এর পাশাপাশি তাসকিনের খেলা আমার ভালো লাগে। তবে ভাইয়া যেটি বলছিলেন, মানে আমার কাছে একটা মনে হয় কি যে একটা এই যে সাকিব আল হাসান কিন্তু পুরো একটা টিমকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, তো সেক্ষেত্রে মনে হয় আরেকটু খেলার প্রতি যদি একটু মনোনিবেশ করে, ডেফিনেটলি উনি তো মনোনিবেশ করছে এবং তার জন্য আমাদের মানে সারা বিশ্বে উনি প্রচার করছে, কিন্তু এখন মনে আরেকটু মনোনিবেশ করা উচিত, কারণ পরপর কিন্তু একটা আমরা হার দেখে আসছি। সাকিবের যে ক্যালিবার আমরা এক্সপেক্ট করব যে তার থেকে আরো বেটার পারফরম্যান্স, হ্যাঁ আমাদের তো একটা এক্সপেকটেশন থাকতেই পারে। রাইট, এবং সাকিবের যেটা হলো যে হাফতল পারফর্ম করতে করছে, সাকিবের প্রেজেন্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সাকিব যেভাবে তাসকিনকে যেভাবে মানে গাইড করছে বা বলে তার যাদের বাকি সব প্লেয়ারদের যে সাপোর্ট করছে, এটা কিন্তু মানে ক্যাপ্টেনের পাশাপাশি সাকিবের ভূমিকাটা অনেক বড়। আর টিমে অনেকেই বলতেছে সাকিবকে দরকার কি আরেকটা চেঞ্জ বা অন্য কাউকে। সাকিবের এই টিমে সাকিব না থাকলে এই টিমের ওয়েটটা বা অপোনেন্টের কাছে যে ভ্যালুটা 60% কমে যাবে। সানোয়ার ভাই, আমরা প্রমিকে পেয়েছি, অবশ্যই তাকে দিয়ে আমরা গান গাওয়াতে চাবো এবং তার কাছ থেকে গান শুনতেই চাবো। প্রমি, অবশ্যই আপনার থেকে যদি একটা গান শুনতে পারি এখন। আচ্ছা, যেটা খুব সুন্দর একটা সময়, বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছে, তো একটা রোমান্টিক একটা গান করি। শিওর শিওর শিওর। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। সানোয়ার ভাই, আমরা একদম শেষের দিকে কিন্তু, সো যদি বাংলাদেশের নেদারল্যান্ডসের কথা বলি, অবভিয়াসলি আপনি বাংলাদেশকে এগিয়েই রাখবেন, বাট কোন একটা স্পেসিফিক এরিয়ায় আপনি চাচ্ছেন যে বাংলাদেশ দলের উন্নতি হোক এগেইনস্ট নেদারল্যান্ডস? চাচ্ছি আমাদের ব্যাটসম্যানরা টপ অর্ডারে রান করুক। বোলাররা ডেফিনেটলি সুপার পারফর্ম করছে, আমাদের টপ অর্ডারে ব্যাটসম্যানরা রান করলে অটোমেটিক আমাদের কিন্তু তৌহিদ হৃদয় এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করছে, মানে টি-20 ফরম্যাটে যেরকম আদর্শ ক্রিকেটার দরকার সেম ওইটা পালন করছে। মাহমুদুল্লাহ প্রেশার খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, সব কিছু মিলে টপ অর্ডারে রান, সাকিব ফর্মে ফিরুক। আমাদের মানে আমি শিওর যে ইনশাল্লাহ বাংলাদেশ এই ম্যাচ জিতবে। আমি কিন্তু চাই ভালো প্লেয়াররা ফর্মে ফিরে টিমটা কনফিডেন্স নিয়ে সুপার এইটে যাক। ব্যাটিং অর্ডারে কি কোনো পরিবর্তন দেখছেন কিনা? আরেকটা কালকে ম্যাচও রয়েছে, কিন্তু সেটা নিয়েও যদি একটু কথা বলি। 6:30 দিকে, সকাল 6:30 ব্রায়ান লারা, খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাচ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, বিকজ আফগানিস্তান অলরেডি একটা সিকিউর জায়গায় চলে গেছে। এখান থেকে 3টা দলের মধ্যে 2টা দল যাবে। নিউজিল্যান্ডটা ফার্স্ট ম্যাচটা খুব বাজেভাবে হেরেছে, এই ম্যাচটা নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ হয়তো 2টা ম্যাচ জিতেছে, নিউজিল্যান্ডের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ম্যাচ এই ম্যাচটা। রাইট, আরেকটা গ্রুপের কথা বলছিলাম, এই গ্রুপটা কিন্তু তারা ওয়েস্ট ইন্ডিজও কিন্তু হোস্ট, সো এদিক থেকে কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে এই ম্যাচটা। এবং বাংলাদেশ নেদারল্যান্ডসের খেলার দিকে তো চোখ থাকবেই, এই খেলার দিকেও কিন্তু সবার চোখ থাকবে। অবশ্যই। রমি, আপনার কি মনে হয় ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের মধ্যে কে জিততে পারে? এটা তো আসলে মানে জেতা তো 50-50, হ্যাঁ, তো দেখা well যাক। said, আসলে আমি well এখন said. একটা বললাম, বাট তখন জিতলো না, তখন কিন্তু ব্যাপারটা একদম অপোজিট না, হয়ে একটা যাবে। গাট ফিলিং থাকে না যে এজ এ ফ্যান। যদি প্রবাবল 11টাও দেখি সানোয়ার ভাই, তাহলে ওয়েস্ট কিন্তু ইন্ডিজ টি-20 ফরম্যাটের জন্য ওয়েস্ট ইন্ডিজ এক্সাইটিং টিম। আমরা হ্যাঁ। সবচেয়ে দুইবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, সেম ওয়েতে লাস্ট ম্যাচটা কিন্তু ওদের ব্যাটসম্যানগুলো, টপ অর্ডার ব্যাটসম্যান কিন্তু 4-5 সবাই বড় রান করে নাই, 44-30 এরকম বড় রান করে নাই। পুরান চার্লস, ব্র্যান্ডন কিং সবাই কিন্তু কম বেশি রান করেছে। পাওয়েল, এই প্লেয়ারটার কথা কি বলবেন? আন্দ্রে রাসেল কিন্তু লাস্ট ম্যাচে রান করেছে। দুর্দান্ত ফর্মে ছিলেন আইপিএল। দুর্দান্ত ফর্মে কি আইপিএল গত 2 বছর কলকাতার পারফর্ম না করার ক্ষেত্রে, ভালো পারফর্ম না করার ক্ষেত্রে অ্যান্ড্রে রাসেলের পারফরমেন্স, সুনীল রানের পারফরমেন্স, দুইজনই সুপার ফর্মে ফিরেছে এবং টুর্নামেন্ট
রাইট, আর different যেহেতু হয়ে গেছে। হোস্ট তারা সানোয়ার ভাই, তাদের উপর কিন্তু আলাদা একটা এক্সপেকটেশনও থাকবে। নিউজিল্যান্ডের যদি প্রবাবল প্লেইং ইলেভেনটা দেখি, খুবই ভালো টিম কিন্তু সুপার টিম আফগানিস্তানের সাথে হেরে যাওয়াতে একটু প্রেশার থাকবে, বাট দে নো হাউ টু কাম ব্যাক। অবশ্যই, কারণ এই কিছু টিম আমি যেটা বলছিলাম তাদের গ্রাফটা সবসময় খুব বেশি আপস ডাউন করে না, এরাও কিন্তু ধারাবাহিক। আপনি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ দেখেন, টি20 দেখেন, টেস্ট ফরম্যাট দেখেন, সব জায়গায় কিন্তু এদের পারফরমেন্স ধারাবাহিক। আগের লাস্ট ম্যাচে যে পারফরমেন্সটা কিছুটা আনএক্সপেক্টেড, আফগানিস্তানের সাথে 75 বা এরকম রানে অল আউট হয়ে যাবে, নিউজিল্যান্ড কিন্তু ওই টিম না, ডেফিনেটলি স্ট্রংলি কামব্যাক করবে। রাইট, আমরা এক্সপেক্ট করবো যে খেলাটা একটু মজার খেলা হবে, কারণ নিউজিল্যান্ড এমন একটা দল, মানে নিজের দেশ বাদে যদি অন্য কোনো টিমকে আমরা সাপোর্ট করি, নিউজিল্যান্ড সবসময় কিন্তু থাকতো, Gentle হয় team। নিউজিল্যান্ড না হলে ওয়েস্ট ইন্ডিজ। এখন ওই দুটো দলেরই খেলা হচ্ছে। আমি আপনার কিন্তু আমার বাংলাদেশ তো বাদে মনে কোন হচ্ছে টিম? যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভালো একটা ম্যাচ দেখতে পারবো আশা করি। তবে আমার মনে হচ্ছে নিউজিল্যান্ডে জেতার সম্ভাবনা মনে হয় একটু বেশি, কারণ জিতলে টুর্নামেন্টও হ্যাঁ। ইন্টারেস্টিং হবে। Interesting এক্সাইটিং, হবে। আমরা চাই না অনেক আগে থেকে ডিসাইডেড হয়ে যাক সুপার এইটে কারা যাচ্ছে। এক্সাইটমেন্ট থাকলে যে কোনো টুর্নামেন্টের একটা এক্সাইটমেন্ট থাকে যে কে যাচ্ছে কে যাচ্ছে না, এটা এক্সাইটমেন্ট থাকা ভালো। রাইট, আর একটু যদি বলি বাংলাদেশের বোলিং নিয়ে, আপনি বললেন যে বাংলাদেশের বোলিংয়ে কোনো নাই, বাট যদি প্লেইং ইলেভেনে একটা চেঞ্জেস আসে, যদি আসে, তাহলে কি সেটা বোলিং ইউনিটে দেখবেন কিনা? আমি চাই না, কারণ শরীফুল ইনজুরিতে কামব্যাক করছে, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার রিসেন্ট পাস্ট, আমাদের রিসেন্ট পারফরমেন্স। যেহেতু আমাদের বাকি সব বোলারাই, ফাস্ট বোলার সবাই পারফর্ম করছে, ভালো পারফর্ম করছে, তানজিম সাকিব আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এই কারণে হয়তোবা শরীফুল যেহেতু স্টিচ লেগেছে, 6টা স্টিচ লেগেছে, ইনজুরি থেকে রিকভারি করছে, আরেকটা ম্যাচ হয়তো সুযোগ পাবে যে ওকে রিকভারি করার একটু টাইম পাবে আমার মনে হয়। রাইট, আমরা আশা করব বাংলাদেশ নেদারল্যান্ডকে হারিয়ে সুপার 8 নিশ্চিত করবে, এবং আমাদের কিন্তু আরও দুটো খেলা রয়েছে, নেদারল্যান্ডস এবং নেপাল। সো কিছুটা আপার হ্যান্ডে থাকবো আমরা নিশ্চয়ই, এবং আশা করব আমরা সুপার 8-এ কোয়ালিফাই করব খুব ইজিলি। তো আমি আপনার কাছ থেকে গান শুনতে শুনতে আমরা শোটা শেষ করবো। এর আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিতে চাই। দর্শক, বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে এই মুহূর্তে এখানেই ছিল শেষ, বাট যাওয়ার আগে আমরা প্রমির কাছ থেকে কিন্তু একটি গান শুনে তারপর বিদায় নিব। রাইট, আপনার একটা ফেভারিট কোনো একটা গান? আচ্ছা, যেহেতু আমাদের কালকে আমাদের বাংলাদেশে খেলা, তো বাংলাদেশকে নিয়ে একটা গান আছে, Sure, মানে sure. খেলা রিলেটেড আর কি। দল উজ্জীবিত হয়ে যাবে। অবশ্যই সে গানটি গাইছি। তবে আমরা সবাই আশাবাদী বাংলাদেশ জিতুক, আমরা সবাই সেটা চাই। অনেক অনেক শুভকামনা বাংলাদেশের প্রতি। চোখে স্বপ্ন, মনে আশা, দোষী ছেলে দোষীপনা, বুকে থুথ ওয়েটিং, মাইন্ড ব্লোয়িং এক্সাইটিং, চার ছক্কার খেলা ম্যাচ, রানে রানে জাগে দেশ, শাবাশ বাংলাদেশ, শাবাশ বাংলাদেশ, শাবাশ বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ। আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।